লিসনিং এ সবার যে প্রবলেমটা বেশি হয় সেটা হচ্ছে আমাদের এমসিকিউ, আর একটা হচ্ছে এই শর্ট আনসার। যেটা এই শর্ট আনসারের মধ্যে এই যে দেখেন এখানে 5-6টা অপশন থাকে, আর এখানে হচ্ছে এই ABCDEFG, তাহলে 6টার জন্য 7টা। তাহলে এই 6টা অপশনের জন্য এই এই 7টা থেকে যে কোনো একটা করে হবে। আমস্টারডামের জন্য একটা, ডাবলিং এর জন্য একটা, লন্ডনের জন্য একটা। এখানে এখানে অপশনগুলো অনেক সময় বেশ কঠিন হয়ে থাকে। এখানে তো শুধু আছে সহজ ভাবে লেখা আছে আমস্টারডাম, ডাবলিন, লন্ডন, এই নামগুলোর সাথে আমরা অনেক পরিচিত। কিন্তু অনেক সময় এখানে এমন কিছু অপশন থাকে, যেমন প্রপার নাউন থাকে, এই নামগুলো আমাদের আমরা যেটার সাথে পরিচিত না। তাহলে দেখেন এইটা আপনাকে বলবেই, এই কোশ্চেনের যে নামগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই বলবেই। এটা আপনি মানে এটা ছাড়া তো কোনো কথাই হয় না। সো এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, এটা প্রপার নাউন। এবং একটা একটা কোশ্চেন থেকে যে আরেকটা কোশ্চেনে যাবে, বলার টোনটাই মাঝে মাঝে একটু ভিন্ন হয়। বলার টোনটাই মাঝে মাঝে ভিন্ন হয়, অথবা অথবা হচ্ছে একটু স্লো হয়, একটু পজ হয়, অথবা হচ্ছে নাও টার্ন টু দা, এই টাইপস এর কোন একটা ধরেন মুভমেন্ট জাতীয় কোন একটা ওয়ার্ড বলবে, যেন আপনি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারেন যে এখন হচ্ছে পরেরটা সম্পর্কে বলা হচ্ছে হবে। দেখেন পার্ট 1 থেকে নর্মালি কেউ ভুল করে না। যে 6 পায় সেও পার্ট 1 ভালো করে, যে 7 পায় সেও পার্ট 1 ভালো করে, যে 9 পায় তার তো পার্ট 1 ভালো করতেই হবে। পার্ট 4 থেকেও সেম, মানে ভুল হওয়ার চান্স খুবই কম। কিন্তু মানুষ হচ্ছে কোথায় কোথায় এই মানে স্কোর করার চেঞ্জটা কোথায় হয়, এই সেকশন 3 বা পার্ট 3। সো আপনাকে প্রথম যেটা চিন্তা করতে হবে, প্রথমে আপনাকে ধরেই নিতে হবে যে হ্যাঁ এখান থেকে আমার কিছু ভুল যাওয়ার চান্স, এর দুই একটা ভুল যাইতে পারে। কিন্তু অধিক অধিক ভুল যেন না হয়, বেশি ভুল যেন না হয়, এইটা সম্পর্কে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে হয়তো 6টা আছে, আমার হয়তো 2টা ভুল যাইতে পারে, আমার হয়তো একটা ভুল যাইতে পারে, ম্যাক্সিমাম 3টা ভুল যাইতে পারে, কিন্তু 6টার মধ্যে যেন হঠাৎ করে 6টাই ভুল না হয়। অনেক সময় কি হয় যে ধরেন আমি আজকে যে টেকনিক গুলো বলতেছি, এটা এটা হচ্ছে নোট টেকিং টেকনিক, এইটা নিয়ে হচ্ছে আজকের ক্লাস। এটা নিয়ে আমরা আলোচনা করব। পুরো ক্লাসটা হচ্ছে আমাদের ক্যামব্রিজ 16 এর টেস্ট 1, টেস্ট 3 এন্ড টেস্ট 4। এই এই হচ্ছে এই ক্যামব্রিজ 16 এর এই তিনটা তিনটা টেস্টের তিন তিন কোশ্চেন, এই সেম কোশ্চেন। তো আপনাকে যেটা করতে হবে, প্রথম এই অপশনটা দেখতে হবে, হোয়াট ইজ দ্য স্পিকারস ওপিনিয়ন অফ দ্য বাইক শেয়ারিং স্কিমস ইন ইচ অফ দ্য ফলোইং সিটিজ। এখানে ধরেন একজন অথবা দুইজন কথা বলবে, তাদের ওপিনিয়নটা কি। তাহলে আপনাকে শুধুমাত্র কি বের করতে হবে, ওপিনিয়নটা বের করতে হবে। তাহলে ওপিনিয়ন কিসের ওপিনিয়ন, বাইক শেয়ারিং স্কিমস এর ওপিনিয়ন, বাইক শেয়ারিং যে পরিকল্পনা সেটার ওপিনিয়নটা কি। তাহলে আপনাকে শুধুমাত্র এখানে কি আনসার করতে হবে, ওপিনিয়ন সম্পর্কে। এই ওপিনিয়ন মানে মতামত দিচ্ছে, কে মতামত দিচ্ছে, স্পিকার। স্পিকাররা কি মতামত দিচ্ছে এই সিটি সম্পর্কে, এই সিটি সম্পর্কে তারা কি মতামত দিচ্ছে, সিটির সিটির বাইক শেয়ারিং স্কিম সম্পর্কে তার মতামতটা কি। তাহলে আপনাকে শুধুমাত্র এই ওপিনিয়নটা বের করতে হবে। অনেক সময় কি হয়, পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, হোয়াট ইনফরমেশন ডাজ মিগান গিভ অ্যাবাউট ইচ অফ দ্য ফলোইং জব অপরচুনিটিস, ইচ অফ দ্য ফলোইং জব অপরচুনিটি সম্পর্কে এই মেগান বা এই এই মানুষটা, একটা প্রবাদ নাম আমরা বুঝতে পারতেছি, কি ইনফরমেশন দিচ্ছে, জব অপরচুনিটিস সম্পর্কে কি কি ইনফরমেশন দিচ্ছে। তাহলে আপনাকে শুধুমাত্র কি বের করতে হবে, জব অপরচুনিটি সম্পর্কে মেগান কি ইনফরমেশনটা দিচ্ছে। এখানে আরেকটা কোশ্চেন যদি আমরা দেখি, হুইচ পার্সোনাল মিনিং ডু দ্য স্টুডেন্টস ডিসাইড টু গিভ টু ইচ অফ দ্য ফলোইং পিকচার্স। এই প্রত্যেকটা ছবি সম্পর্কে স্টুডেন্টরা স্টুডেন্টরা পার্সোনাল মিনিং বা সে কি বুঝতেছে, তার তার বোধগম্যটা কি, তার তার বিষয়টা কি, সে কি বুঝতেছে সেটা। অনেক সময় এটা ছাড়াও এখানে আর কি কি থাকতে পারে, যেমন ধরেন যে এখানে আছে হচ্ছে ওপিনিয়ন। অনেক সময় এরকম থাকে যে স্পিকার এখানে কি কি প্রবলেমের কথা বলতেছে, কোন অপশন নিয়ে কি কি প্রবলেমের কথা বলতেছে, প্রবলেম থাকতে পারে, অথবা বেনিফিটস এর কথা থাকতে পারে। স্পিকার এখানে অপশনগুলো সম্পর্কে কোন বেনিফিটের কথা বলতেছে। তাহলে যখন প্রবলেমের কথা বলবে
তখন আমাদেরকে শুধুমাত্র প্রবলেম যেটা আছে ওইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, যে তার কথাটার মধ্যে বা স্পিকার যে কথাটা বলতেছে ওই কথাটুকুর মধ্যে শুধুমাত্র প্রবলেম কথাটা কোথায় বলা, মানে কখন বলতেছে, ওটা আমাদেরকে আইডেন্টিফাই করে এখানে নোট করতে হবে। আমস্টারডামের পাশে ধরেন ডাবলিন, লন্ডন, এটার পাশে ছোট্ট করে নোট করতে হবে। আর নোট করবেন কোন ওয়ার্ডগুলো, যদি শুধু প্রবলেমের কথা বলে প্রবলেম ওয়ার্ডটা নোট করবেন, যদি শুধু বেনিফিটের কথা বলে মানে যেটা পজিটিভ বা ভালো কথা সেটা নোট করবেন। এখানে কি বলছি, স্পিকারের ওপিনিয়ন, তাহলে নিশ্চয় এই আমস্টারডামের কথা বলবে, বলে এটা একটা আরেকটার সাথে কম্পেয়ার করবে, এই করবে সেই করবে, এই আমস্টারডাম অনেক বড় শহর, এটা সেটা হ্যান ত্যান নানান কথাবার্তা বলবে। কিন্তু আমাদেরকে বের করতে হবে কি, যে আমস্টারডাম শহরে, এই আমস্টারডাম শহরে বাইক শেয়ারিং স্কিম নিয়ে স্পিকারের কথাটা কি, বাইক শেয়ারিং স্কিম নিয়ে এই শহরের বাইক শেয়ারিং স্কিম নিয়ে অপিনিয়নটা কি। আর যত কথা বলবে সেগুলো আমাদের হচ্ছে নোটও করার দরকার নাই, আর ওগুলো তো আনসার হবেই না। এটা একটা মেইন কথা। প্রথম কথা হচ্ছে আমাকে শুধুমাত্র এই প্রবলেম বেনিফিটস যেটা বলা আছে, মানে কোশ্চেনের উপরে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে একটা কথার উপরই পুরো জিনিসটা নির্ভর করতেছে। তাহলে এখানে যদি প্রবলেম অথবা বেনিফিটের কথা বলা থাকে, আমি আগে ইনস্ট্রাকশনটা ফলো করব। এরপরে আমার কাজ হচ্ছে কি, এই যে দেখেন ABCDEFG, এখানে 7টা অপশন আছে। আমি যদি হচ্ছে এখানে শুধুমাত্র শুনি যে এখানে কি বলতেছে আর এটার সাথে মিলাই, এ না বি, বি না সি, সি না ডি, এ কত বড় বড় অপশন, তাহলে দেখবো যে আমি এই একটা দুইটা মিলাইতে মিলাইতে পরের পরের ডাতে চলে গেছে। এজন্য এক্সাম স্পিকার যখন কথা বলবে, কথা বলার শুরুতেই যখন আমাকে এই কোশ্চেন দেখার টাইম দিবে, তখন আমি এগুলা দাগিয়ে রাখবো যে ওকে, দে এগ্রি ইট হ্যাজ বিন ডিসঅ্যাপয়েন্টিং, তারা সম্মত হয়েছে বা তারা একমত হয়েছে ইট হ্যাজ বিন ডিসঅ্যাপয়েন্টিং, এটা যে হচ্ছে হতাশাজনক, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা আনসারে এই ডিসঅ্যাপয়েন্টিং এর কথা থাকবে। তাহলে এখানে আমি কোশ্চেনের শুরুতে আমি এই অপশনগুলো দেখব, শুধুমাত্র এই অপশনগুলো দেখব, কারণ এই অপশনগুলো তো ভাই আমার স্পিকার আমাকে একদম মানে খুব স্পষ্টভাবে বলবেই। নিউ ইয়র্ক, সিডনি, বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স, লন্ডন, ডাবলিন, আমস্টারডাম, এই ওয়ার্ডগুলো তো আমাকে বলবেই, সিটির নাম তো বলবেই। এটা আমার কোশ্চেনের শুরুতে বা স্পিকারের কথা বলার শুরুতে দেখার দরকার নাই। স্পিকার কথা বলার শুরুতে আমি কি দেখব, এই অপশনগুলো দেখব। তাহলে দে থিঙ্ক ইট শুড বি চিপার, তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে চিপার ওয়ার্ডটা কখন বলে। চিপার তো কোনো না কোনো সময় অবশ্যই বলবে। আরেকটা হচ্ছে দে আর সারপ্রাইজ ইট হ্যাজ বিন সো সাকসেসফুল, দে আর সারপ্রাইজ, তারা হচ্ছে অনেক আশ্চর্যান্বিত হয়েছিল, ইট হ্যাজ বিন সো সাকসেসফুল। আমি আমার টিম লাগাই দিছি, তারা হচ্ছে যে বিভিন্ন কাজ করতেছে। একটা হচ্ছে যে রিডিং এর, যে ক্যামব্রিজের 10 থেকে 16, এই 10 থেকে 16-র মধ্যে যত কঠিন কঠিন ভোকাবুলারি আছে সেটার মিনিং, আর হচ্ছে বাংলা মিনিং, আর এটার কি কি সিনোনিম আছে সেটা বের করার জন্য। এছাড়া আমাদের 16-এর বই আমরা লিখতেছি, লিসনিং 16, 15 এগুলা বই লিখতেছি। এছাড়া হচ্ছে এখানে ধরেন এই সারপ্রাইজ অডটা, আপনি যদি লিসনিংটা যদি একজন যদি 2-3টা বই শেষ করে থাকেন, সারপ্রাইজ অডটা আপনি পাবেনই। সেটা হচ্ছে এমসিকিউতেও থাকে, এখানেও থাকে, আবার হচ্ছে সেকশন 1, সেকশন 4 এগুলাতেও থাকে। সারপ্রাইজের সিনোনিম কি কি হতে পারে, অ্যামেজড, এটা খুব বেশি থাকে এখানে কোশ্চেনে থাকে সারপ্রাইজ, আর বলে যে হচ্ছে অ্যামেজ। তারপর হচ্ছে অ্যাস্টাউন্ডিং, অ্যাস্টনিশ, এই 2-3টা বেশি থাকে। সো এমএস অরটা আমি খুব বেশি পাইছি। সো সারপ্রাইজ যখনই থাকবে আপনি আপনি হচ্ছে এটা মাথায় এগুলো মুখস্থ করে নেবেন, ক্যাচ করে নেবেন যে আমি আর সারপ্রাইজ অরটা পাচ্ছি না, আমি এটার কোন একটা সিনোনিম পাচ্ছি। এরপর হচ্ছে ইট হ্যাজ বিন সো সাকসেসফুল। আচ্ছা, সো সাকসেসফুল, সাকসেসফুল মানে তো সফল হওয়া, তার মানে এটা একটা পজিটিভ মেসেজ, তাহলে হচ্ছে পজিটিভ মেসেজ। তারপর হচ্ছে ইট শুড বি চিপার, চিপারের পরিবর্তে কি বলতে পারে, যে এটার দাম কম, এটার আগে দাম ছিল $300, এখন দাম হয়েছে $250। হয়তো চিপার ওয়ার্ডটা বলেই নাই, কিন্তু একটা ঘটনা বলে রাখছে যে আগে এটার দাম ছিল $300, একজন মিউনিসিপাল অথবা হচ্ছে একজন সিটি মেয়র সে রিকমেন্ড করার কারণে এটা $300 থেকে $250 হয়েছে। কিন্তু টাকার ব্যাপারটা চিপার,
দাম কম বা একটা দ্য কস্ট ইজ রিজনেবল, এইটা আসার সাথে সাথে আমার মাথায় ক্যাচ করতে হবে যে ও আচ্ছা চিপার সম্পর্কে একটা কথা তো বলা আছে। তখন কিন্তু ভাইয়া যখন আপনি স্পিকার কথা বলা শুরু করবে তখন আর এদের দিকে তাকাবেন না, এখানে যা আছে আছে। আপনি শুধুমাত্র ওপিনিয়ন সম্পর্কে একটা করে ওয়ার্ড লিখবেন, একটা দুইটা বা যত সংক্ষেপে লেখা যায়। আপনি বানানের দিকে তাকাবেন না যে বানান কি হলো বা এখানে গ্রামার কি হলো, এখানে জাস্ট ছোট্ট করে লিখবেন। এখানে আপনি যত ছোট করে মানে শর্ট ফর্ম করে লিখতে পারেন বা যত কুইকলি লিখতে পারবেন ওপিনিয়ন সম্পর্কে। আর একটা বিষয়, এই যে আমি এখানে বললাম যে প্রবলেম, বেনিফিটস, ওপিনিয়ন, চিপার, এই সব ক্ষেত্রে এই কন্ট্রাস্টিং ওয়ার্ডগুলা খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ধরেন বাট, আগে হাজার কথা বলছে কিন্তু বাট কথা মানে বাট থাকা মানে আগের সবকিছু চেঞ্জ, বাটটাই বেশি থাকে। তার মানে আপনি নোটটা কি করবেন, আপনি যখন নোট নিবেন এই যে বাটের পরের কথাটা, বাটের পরের কথা বাট দিয়ে হচ্ছে মেইন জিনিসটা শুরু হয়, মানে মেইন কমেন্টসটা বা মেইন ওপিনিয়ন এগুলা হচ্ছে বাটের পর বা কন্ট্রাস্টিং ওয়ার্ড গুলোর পরে শুরু হয়। তার মানে যেমন ধরলাম যে একজনের কথা বলা হলো যে মিস্টার ফরিদুল ইসলাম, সে একজন ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, তার সিজিপি অনেক ভালো, দেশের বাইরে থেকেও হায়ার ডিগ্রি নিয়ে আসছে, বাট এই যে এত ভালো ভালো কথা কইছেন তারপরে কইছেন বাট, তার মানে কাহিনী আছে। সো এই প্রবলেমস, বেনিফিট, ওপিনিয়ন, কমেন্টস যেটাই থাকুক না কেন এই নেগেটিভ বা কন্ট্রাস্টিং ওয়ার্ড গুলোর পরেই আপনার মেইন কমেন্টস বা মেইন আনসারটা মোস্ট প্রবাবলি আসতে পারে। তাহলে কি কি কন্ট্রাস্টিং ওয়ার্ড? বাট, অলদো, হাউএভার, নেভারদিলেস, নানদিলেস, আলবেইট। আলবেইট বেশি থাকে না, বাট, অলদো, হাউএভার, নেভারদিলেস এগুলাই বেশি থাকে। ইন স্পাইট অফ, ডিসপাইট অফ ওগুলাই বেশি থাকে। আলবেটটা থাকে না, খুব রেয়ার। আচ্ছা থাকে, এখানে থাকে, এটা আপনাদের একটা মুখস্থ থাকে। সো এই কন্ট্রাস্টিং ওয়ার্ড গুলা থাকলেই কন্ট্রাস্টিং ওয়ার্ডের সাথেই আনসার থাকে, একদম 90% ক্ষেত্রে কন্ট্রাস্টিং ওয়ার্ড গুলোর সাথেই আনসার থাকে। সো এই কন্ট্রাস্টিং ওয়ার্ড গুলো আপনার জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন যারা হচ্ছে 7 আপনার লাগবেই, আপনি ভালো ইউএসএ তে যেতে চান কিংবা কানাডা যেতে চান বা অস্ট্রেলিয়া যেতে চান, আপনার 7 আপনার লাগবে। তাহলে হচ্ছে আপনি লিসনিংটাকে টার্গেট করেন। সো যেটা বলতেছিলাম যে আপনার জীবনের জন্য কন্ট্রাস্টিং ওয়ার্ড বাট, অলদো, হাউএভার, নেভারদিলেস, নানদিলেস, আলবেট, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ এই ওয়ার্ড গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ওয়ার্ড গুলোর পরেই আপনার মেইন আনসারটা আসে। আর এখানে যেটা বলতেছিলাম যে এক্সামিনারের কথা বলার শুরুতে আপনি এই এই কয়েকটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করবেন যে আচ্ছা এখানে কি কি বলছে, বাট যে এক্সামিনার কথা বলা শুরু করে দিবে এটার দিকে আর তাকাবেন না। কিন্তু মাথায় থাকতে হবে যে ও আচ্ছা ডিসঅ্যাপয়েন্টিং নিয়ে একটা কথা বলা ছিল, চিপার নিয়ে একটা কথা বলা ছিল, সাকসেসফুল নিয়ে একটা কথা বলা ছিল, দে এগ্রি দ্যাট মোর ইনভেস্টমেন্ট ইজ রিকোয়ার্ড। তাহলে তারা এগ্রি, এগ্রি কখন করে, এগ্রি কিভাবে করে, এটার জন্য এমসিকিউ তে যে আমি আরো বিস্তারিত আলোচনা করবো, একদম টু দা পয়েন্টে কি কি ওয়ার্ড গুলোর দ্বারা সেন্টেন্সের দ্বারা এগ্রি হয় সেগুলো আমি আরো লিখে দেবো। যেমন হচ্ছে ইয়েস, হুম, ইউ আর রাইট, উই শুড গো টুগেদার, অথবা হচ্ছে ইওর প্রিভিয়াস অন ওয়াজ কারেক্ট। এই নির্দিষ্ট আরো কয়েকটা ওয়ার্ড আছে, এগুলা দিয়ে এগ্রি জিনিসটা মানে তারা যে এগ্রি এই জিনিসটা বোঝা যায়। দে থিঙ্ক দ্য সিস্টেম হ্যাজ বিন ওয়েল ডিজাইন, দ্য সিস্টেম হ্যাজ বিন, কখনো কখনো দেখা যায় গ্রামারের ছোট্ট ছোট্ট ভেলকিবাজি অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। এখানে বলা আছে যে হ্যাজ বিন ওয়েল ডিজাইন, মানে এটা হ্যাজ বিন মানে হয়েছে, মানে অলরেডি হয়ে গেছে, সেটা নিয়ে আর কাজ করার কিছু নাই, অলরেডি ওয়েল ডিজাইন হয়ে আছে। আর সেখানে যদি কোনো জায়গায় বলে যে উই কনস্ট্রাক্ট দিস ইন ফিউচার, উই উইল কনস্ট্রাক্ট দিস, মানে আমাদের মনে আমরা মনে করি যে আমাদের এটা ভবিষ্যতে করা উচিত। তাহলে ভবিষ্যতে করা উচিত, অতীতে মনে করা হয়েছিল, এগুলা সব ধরনের কথায় ভেলকিবাজি বা ভুয়া কথা। এখানে বলছে হ্যাজ বিন মানে অলরেডি হয়ে গেছে। এরপরে কি দে ডিসএগ্রি অ্যাবাউট দ্য রিজনস ফর ইট সাকসেস। এই যে দেখেন এটার সাথে এটার একটু ডিফারেন্স আছে, এখানে ইট হ্যাজ বিন সো সাকসেসফুল, এটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, হয়ে গেছে। দে আর সারপ্রাইজ, সাকসেসফুলের ব্যাপারে তারা সারপ্রাইজ মানে আশ্চর্যান্বিত।
আর এখানে হচ্ছে সাকসেস যা হয়েছে এটা নিশ্চিত, সাকসেস নিয়ে কোনো কথা নাই, সাকসেস হয়েছে ঠিকই, বাট এই সাকসেসের কারণটা নিয়ে তারা ডিসএগ্রি। সাকসেসটা হয়েছে ঠিকই, বাট সাকসেসের কারণটা নিয়ে তারা ডিসএগ্রি। এরপরে কি বলছে, দে থিঙ্ক ইট হ্যাজ এক্সপ্লেইনড টু কুইকলি। দে থিঙ্ক ইট হ্যাজ এক্সপ্যান্ডেড টু কুইকলি, তারা মনে করে যে এটা অনেক দ্রুত গতিতে এক্সপ্যান্ড হয়েছে বা বেড়েছে। ওকে, তাহলে দেখেন আমার এখানে এই আমার স্টেপটা কি বললাম, প্রথম স্টেপ হচ্ছে এই যে এখানে ওয়ার্ডটা যে থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ডের উপর ভিত্তি করেই আমার এই 6টা কোশ্চেনের আনসার ডিপেন্ড করতেছে। এখানে ওপিনিয়ন চেয়েছে, না প্রবলেম চেয়েছে, না বেনিফিট চেয়েছে, না কমেন্টস চেয়েছে, নাকি ফিউচারের কোনো একটা রিকমেন্ডেশন চেয়েছে। অনেক সময় কিন্তু এরকম থাকে যে সে এটা সম্পর্কে কি রিকমেন্ড করতেছে, এরকমও থাকতে পারে রিকমেন্ড। অথবা হচ্ছে রেজাল্টস, কি রেজাল্টস বের হয়েছে এই গবেষণাগুলো করার দ্বারা, কি রেজাল্টস বের হয়েছে, রেজাল্টস অর আউটকাম, রেজাল্টস অর আউটকাম। তাহলে এই এখানে আমাদেরকে দেখতে হবে যে কি সম্পর্কে কথা বলা হচ্ছে। আর আমরা স্পিকার কথা বলার শুরুতে এই কয়েকটা ওয়ার্ড আমরা দাগিয়ে রাখবো যে কি সম্পর্কে কথা বলবে। আপনি তো নিশ্চিত যে এই এই কয়েকটা অপশন নিয়ে যখন কথা বলবে, অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং নিয়ে কথা বলবে, অবশ্যই চিপার নিয়ে কথা বলবে, অবশ্যই সারপ্রাইজ অথবা সাকসেসফুল এটা নিয়ে কথা বলবে, মোর ইনভেস্টমেন্ট, আরো ইনভেস্টমেন্ট দরকার এটা নিয়ে কথা বলবে। সো আপনার মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে এই কথাগুলো আমি হুবহু পাবো না, আমি এই কথাগুলোর সিনোনিম পাবো অথবা প্যারাফ্রেজ পাবো, অথবা সিনোনিম এটা বলবেই না, অন্য কোনো ঘটনা দিয়ে বোঝাবে, যেটা হচ্ছে ডিরেক্টলি প্যারাফ্রেজও বলা যায় না, জাস্ট ঘটনা দিয়ে ঘটনা বোঝায়, যেগুলো মাঝে মাঝে আপনার একটু কঠিন হয়ে যায়। আর যখন আমি স্টেপ বাই স্টেপ আসতেছি, না একবারই বলে ফেলি আবার পরে যদি ভুলে যাই। এখানে দেখেন আপনি যখন শিওর হয়ে যাবেন যে 25-এর আনসার হচ্ছে এই যে জি নাম্বার, ইট হ্যাজ এক্সপ্যান্ডেড টু কুইকলি, আর আপনি কোনো না কোনো অর্থ লিখবেন, তাহলে এখানে 7টার মধ্যে আপনি 3টা শিওর হয়ে গেছে, 3টা কি 4টা শিওর হয়ে গেছে, 4টা যখন আপনি শিওর, বাকি 3টা থেকে 2টার আনসার। তখন একটা জিনিস ধরেন আপনি কোন রকম বোঝেনও নাই, 100% ওয়ার্ড টু ওয়ার্ড মিলাইতেও পারতেছেন না, তারপরেও আপনি যদি আনসার দেন দেখবেন যে আপনার 60% 70% টাইমসে হয়ে যায়। তাহলে দেখেন আমি এখন এতক্ষণ তো থিওরিটিক্যাল আলোচনা করলাম, এরপরে হচ্ছে আমরা একটা কোশ্চেন আমরা শুনবো, শুনে সেটার হচ্ছে ডিরেক্ট এখানে আনসার করব। এখানে নোট টেকিং নেব, নোট টেকিং নেওয়ার পরে সেটা আমরা আনসার শুরু করব। তাহলে এটা হচ্ছে নোট টেকিং এর কাজ। নোট টেকিং তো বলার পরে শুরু করবেন, বাট স্পিকার কথা বলার শুরুতে আগেই আমরা এই কিওয়ার্ড গুলো এভাবে দাগিয়ে রাখবো। আর যখন স্পিকার কথা বলা শুরু করবে শুনবো আর নোট করবো, শুনবো আর নোট করবো, এখানে কি আছে সেটা আর দেখার দরকার নেই। আপনার এখানে ধরেন এই টাইপটা যদি খুব বেশি কঠিন মনে হয়, আপনি হচ্ছে ধরেন একটু ট্রাই করতে থাকেন, দেখেন কিছুদিন পরে হয়তো আপনার এই টেকনিক গুলো যদি ফলো করেন দেখা যাবে যে ইনশাল্লাহ বেশি ভুল আর হবে না। এরপরের কোশ্চেনটা কি আছে, হোয়াট ইনফরমেশন ডাজ মেগান গিভ অ্যাবাউট ইচ অফ দ্য ফলোইং জব অপরচুনিটিস। ফলোইং জব অপরচুনিটিস সম্পর্কে কি ইনফরমেশন দেয়, জব অপরচুনিটিস কি কি জব অপরচুনিটি আছে, কি কি সুযোগ সুবিধা আছে এই জবে। আপনি যদি এখানে ধরেন এই মেগান হচ্ছে জব অপরচুনিটিস নিয়ে কথা বলবে, সেখানে যদি অন্য কেউ কোনো কমেন্টস করে, ধরেন যে মেগান বলতেছে যে বাট সামওয়ান থিংক দ্যাট আওয়ার ম্যানেজার সাজেস্টেড দ্যাট, অমুক সাজেস্ট দ্যাট, এই সেই হ্যান ত্যান, অমুক কুতুবে এই কথা কয়, অমুকে এটা এটা করে সেটা করে, সেটা কি কখনো আনসার হতে পারে? এগুলা একটু ধরেন এখন তো ইজি মনে হচ্ছে যে অন্যের কথা কিভাবে আনসার হয়, কিন্তু যখন মানে রিয়েল এক্সাম আপনি ফেস করবেন মানে একটু টাফ হয়ে যায়। আর আরেকটা যেটা প্রবলেম হয়, পার্ট 1 আর পার্ট 2টা একটু স্লোলি হয়। ইদানিং আমি মানে খোঁজ খবর নিচ্ছি যেটা, যে পার্ট 1এও একটু স্পিডি হচ্ছে আগের চেয়ে, বাট হচ্ছে পার্ট 1 আর পার্ট 2 এর চেয়ে পার্ট 3টা হুট করে অনেক স্পিড হয়, মানে কথা বলার স্পিডটা অনেক বেড়ে যায়। তো পার্ট 1এ বলবে যে নাও ইওর নেম ইজ, ফোন নাম্বার, অনেক স্লোলি স্লোলি কথা বলবে। পার্ট 2তে একটু একটু ফাস্ট কথা বলবে। পার্ট 3তে এসে হঠাৎ করে ওরা একদম রিয়েল ইংলিশরা যেভাবে কথা বলে সেভাবেই হচ্ছে অনেক সময় বলে, যে কারণে আমরা টোনটা হারিয়ে ফেলি, ধরতেও কঠিন হয়ে যায়। আরেকটা প্রবলেম যেটা হয় যে
এটা আমরা কেন করব, যে প্রথমে হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড গুলো দাগাবো, পরে হচ্ছে এখানে আমরা নোট টেকিং করব। এটা যদি আমরা না করি, দেখা যাবে যে এরকম একটা না, এটার দিকে তাকাচ্ছি, এটার দিকে তাকাচ্ছি, এটার দিকে তাকাতে তাকাতে দেখা গেল আমার মানে পুরো 20 পুরো 5-6টা কথা বলা শেষ। তাহলে দেখেন কি বলতেছিলাম, যে আমাদের প্রথমে এই অপশন গুলোর কিওয়ার্ড দাগাইতে হবে। তখন যখন আমরা কিওয়ার্ড দাগাতে যাব তখন আমরা এগুলা দেখবো না, কারণ এগুলো তো বলবেই। আমি তিনটাই আলোচনা করতেছি যাতে একদম ক্লিয়ার হয়ে যায়, টেকনিকটা যেন একদম ক্লিয়ার হয়ে যায়। এরপরে হচ্ছে আমরা একটা প্র্যাকটিস করব। এখানে হচ্ছে জব অপরচুনিটিস এর নামগুলা অবশ্যই স্পিকার একদম খুবই স্পষ্টভাবে বলবে, এবং একটা থেকে আরেকটা গ্যাপের সময় হয় কিছু মানে ওই ট্রানজিশন ওয়ার্ড বলবে, যে একটা থেকে আরেকটা যাওয়ার, যে নাও গো টু দা, অথবা হচ্ছে নাও ইজ দ্য টাইম ফর ডিসকাসিং টি টেকনিশিয়ান, অথবা হচ্ছে একটু পজ দিবে, অথবা একটু কণ্ঠস্বরটা একটু ভিন্ন হবে। আপনি একটু প্র্যাকটিস করে দেখেন, দেখবেন যে সবগুলাতে একই ধরনের রুলস। তাহলে যখন স্পিকার কথা বলা শুরু করবে তখন হচ্ছে আমরা এগুলা দেখব। এছাড়া এখানে কিওয়ার্ডও দাগাবো না, এটা পড়বো না। এখানে আমার কাজটা তাহলে কি করব, কোশ্চেন যখন আমি দেখবো এখানে নট এ পার্মানেন্ট জব, মানে নট এ পার্মানেন্ট জব মানে কি, মানে অবশ্যই এটা একটা টেম্পোরারি জব, রাইট। প্রবলেমটা হয় কি, টেম্পোরারিও বলবে না, বলবে যে অনলি ফর 1 ইয়ার, দিস জব অনলি ফর 1 ইয়ার, অনলি ফর 1 ইয়ার। এইটা একটু কঠিন হয়ে যায় ভাইয়া, কারণ হচ্ছে আমার টেম্পোরারি জব বললেও তো আমি বুঝতে পারি, কিন্তু 1 ইয়ার যে আসলে এই মানে একটা টেম্পোরারি জব বা পার্মানেন্ট জব না, এটা ওই সময় পরীক্ষার হলে ধরাটা একটু টাফ হয়ে যায়, যে এটা যে 1 ইয়ারটা যে পার্মানেন্ট জব না, শুধু বলবে যে দিস জব ইজ অনলি ফর 1 ইয়ার। ওকে, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে কোন কোন জবের ক্ষেত্রে টাইম নিয়ে বলা হচ্ছে, ওইটা আমি অ্যাটলিস্ট এখানে যদি একটু নোট করে রাখতে পারি, দেখবেন যে শুধুমাত্র এই জবের ক্ষেত্রেই টাইমটা নিয়ে বলা হয়েছে, আর কোন জবের ক্ষেত্রে 1 বছর 2 বছর 2 মাস 6 মাস পার্মানেন্ট টেম্পোরারি এই ধরনের কোনো নট এ সিঙ্গেল ওয়ার্ড, একটা ওয়ার্ডও আপনি পাবেন না। এইটাই আমার মেসেজ, আজকের মেসেজ, যে আমরা এখানে কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখবো। আর এই পার্মানেন্ট জব কি জব না, এখানে কোথায় বলা আছে আমরা সেই ছোট্ট করে একটু নোট নেব। এরপরে দেখেন ইনভলভস লিডিং এ টিম, মানে এই এই জব অপরচুনিটিস এর মধ্যে কি থাকবে, এমন কিছু কাজ থাকবে যেটা আপনাকে একটা টিম লিড দিতে হবে, একটা টিম লিড দিতে হবে। তাহলে এই অপশনগুলো দেখেই আপনাকে বুঝতে হবে যে টিম লিড দেওয়ার কথাটা কোথায় বলা আছে। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স নট এসেনশিয়াল, এখানে আপনার এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, যে কেউ এখানে এসে জয়েন দিতে পারে। এক্সপিরিয়েন্স নট এসেনশিয়াল যদি হয়, তাহলে কি এক্সপিরিয়েন্স থাকলে কি কোনো সমস্যা আছে? এক্সপিরিয়েন্স থাকলেও কোনো সমস্যা নাই, আর এক্সপিরিয়েন্স না থাকলেও কোনো সমস্যা নাই। তাহলে এখানে বলতে পারে যে এনি ফ্রেশার ক্যান জয়েন দ্য জব, এনি ফ্রেশার ক্যান অ্যাপ্লাই এন্ড গ্রাব দ্য জব। তাহলে এক্সপিরিয়েন্স নট এসেনশিয়াল, অথবা হচ্ছে ফ্রেশার ক্যান জয়েন, ফ্রেশার ক্যান এনরোল। ইন্টেন্সিভ ওয়ার্ক বাট অলসো ফান, মানে কাজের অনেক প্রেশার, কাজের অনেক তীব্রতা, কিন্তু অনেক ফান হবে। তাহলে ফান ওয়ার্ডটা বা এটা এনজয় করা যায়, একটা কাজ এনজয় করা যায়, এটা নিয়ে কোথায় বলা আছে? কিন্তু কাজের একটু প্রেশার থাকবে, আপনার বিভিন্ন জায়গায় যাইতে হবে, এই করতে হবে সেই করতে হবে, বাট অনেক ফান আছে। সো এই এই টাইপস এর কথাটা কোথায় বলে, যে একটা প্রবলেমের কথা বলবে শুরুতে, পরে হচ্ছে পজিটিভ কথা বলবে। সো ওইটা পেলেই আপনার আনসারটা হবে। একটু ছোট্ট করে নোট নেবেন, যখন স্পিকার কথা বলবে তখন ওটাই আপনার আনসার হবে। আর এখানে কি হচ্ছে, এক্সপিরিয়েন্স নট এসেনশিয়াল মানে ফ্রেশার, চান্স টু আর্ন মোর থ্রু ওভার টাইম। ওভার টাইমের কথাটা নরমালি এক জায়গায় থাকবে, এবং সেই কথাটা একটু ধরেন সিনোনিম দিয়ে বলবে, কখনোই ওভার টাইম বলবে না, হয়তো এক্সট্রা টাইম বলবে, অথবা হচ্ছে আফটার দ্য অফিস টাইম বলবে। বাট আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে ওভার টাইমের কথা আমি কোথাও না কোথাও অবশ্যই পাচ্ছি। সো এটা তো আসতেই হবে, ওভার টাইমের কথাটা তো অবশ্যই আসতে হবে। সো হচ্ছে আমি এখানে শুধুমাত্র কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখলাম। এরপরে কি আছে, চান্স ফর র্যাপিড প্রমোশন, মানে দ্রুত প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা আছে, এটা কোন জবের ক্ষেত্রে? সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে, এগুলা একটু প্যারাফ্রেজ করে বলে, খুব কুইকলি বলে,
কুইকলি কেন বলে, কারণ এগুলো তো হচ্ছে টিচারদের সাথে কথাবার্তা আপনি বলবেন, এটা একাডেমিক জিনিস। সেকশন 3টা সবসময় একাডেমিক বিষয়ে আসে। আপনার ইউনিভার্সিটি টিচারের সাথে যে কথা বলবেন সেই বিষয়টা এখানে প্র্যাকটিস করানো হয়। আর সেকশন 1 বা পার্ট 1 এগুলো হচ্ছে ধরেন ব্যক্তিগত লাইফ, আপনি একটা বিদেশে গেছেন, ওখানে এনরোল করবেন কিভাবে, দোকান থেকে কেনাকাটা করবেন কিভাবে, হসপিটালে এনরোল করবেন কিভাবে, এই সমস্ত সিম্পল জিনিস। আর এই বিষয়গুলো হচ্ছে একাডেমিক। সো এগুলা একটু স্পিডি হয়, কথাবার্তা একটু দ্রুত বলে, আর রিয়েল ইংলিশটা যেভাবে কথা বলে ওইটা। সো এই জন্য এটা একটু হার্ড হয়ে থাকে, বাট এইভাবে যদি আপনি মেন্টালি প্রিপেয়ার থাকেন আর যদি নিয়মিত প্র্যাকটিস করেন, আশা করি লিসনিং এ আপনাদের জন্য 8 পাওয়াটা খুব বেশি ডিফিকাল্ট হবে না। অ্যাকোমোডেশন অ্যাভেলেবল, মানে এমন একটা জব যেখানে থাকার সুবিধা আছে। এই থাকার সুবিধাটা ভাই এক জায়গায় বলবে, প্রমোশনের কথাটা এক জায়গায় বলবে, ওভার টাইমের কথাটা এক জায়গায় আছে, বাট এক জায়গায় কোথায় আছে ওটা আপনাকে ধরতে হবে। এক্সপিরিয়েন্স নট এসেনশিয়াল, ট্রাভেল, লোকাল ট্রাভেল ইনভলভ, মানে আপনি যেখানে জব করবেন এখান থেকে মাঝে মাঝে ঘুরতে হবে, মাঝে মাঝে ধরেন অডিটের কাজে বা একটু ওই সুপারভাইজ করার জন্য একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যাওয়া লাগতে পারে, লোকাল ট্রাভেল ইনভলভ। তাহলে এই কথাটা কোথায় আছে, তাহলে আমি এই ওয়ার্ডগুলো কিওয়ার্ডগুলো দাগিয়ে রাখবো, আর যখন স্পিকার কথা বলা শুরু করবে তখন আর এই দিকে তাকাবো না, বাট আমাকে হচ্ছে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে এই ওয়ার্ডগুলোর সিনোনিম কোথায় আছে, এই ওয়ার্ডগুলোর সিনোনিম। আর হচ্ছে এখানে যে হুইচ ইনফরমেশন জব অপরচুনিটি সম্পর্কে কি নিয়ে বলা আছে এটা এখানে ছোট্ট করে নোট করবেন, কিন্তু ভুলেও এই সাথে সাথে আনসার করার ট্রাই করবেন না। যে আচ্ছা এটা তো আমি শিওর যে এক্সপিরিয়েন্স লাগবে না, তাহলে হচ্ছে সি নাম্বার, তাহলে শুধু সি লিখে রাখি। কাইন্ডলি এই কামটা একটু করবেন না। ওখানে আপনি এক্সপিরিয়েন্স নট এসেনশিয়াল, এখানে ফ্রেশারের কথা বলছে, শুধু ফ্রেশারটাই লেখেন। পরে আপনি এসে এই ধরেন আপনার পরীক্ষা হয়তো 30 মিনিটের মতো, এরপর 10 মিনিট যে আপনাকে এক্সট্রা টাইম দিবে, 10 মিনিট এক্সট্রা টাইম আপনি কি করবেন? 10 মিনিট এক্সট্রা টাইমের মধ্যে আপনার ওই যে পার্ট 1 এ আনসার তুলতে লাগে ধরেন 1 মিনিট, পার্ট 4 এ ধরেন 1 মিনিট 2 মিনিট, পার্ট 3 তে ধরেন 2 তেও ধরেন ওই যে এই 5টা অপশন থেকে 2টা দাগাইতে হয়, 2টা লিখতে হয়, যে এ বি সি ডি ই, ডি অথবা ই অথবা বি অথবা ডি, এটা লিখতে তো ধরেন এই 5 সেকেন্ডের বেশি লাগার কথা না। এগুলো তো আপনি শিওর করে ফেলছেন। ধরলাম কথার কথা 30টা কোশ্চেন লিখতে আপনার এই 4 মিনিট লাগছে, মানে 30টা কোশ্চেনের আনসার ট্রান্সক্রিপ্ট, মানে যখন আপনি আনসার ট্রান্সফার করবেন তখন আপনি 4-5 মিনিটে শেষ করছেন। শেষের যে আপনার 5-6 মিনিট আছে, তখন এখানে এসে গবেষণা করবেন। আচ্ছা 15 নোট তো লিখছি, এটা তাহলে এটার সাথে কোন কথাটা যায়, এখানে 1 মিনিট লিখছি, এটার সাথে কোন কথাটা যায়, ফ্রেশ প্রডিউস বায়ার লিখছি, এটার সাথে কোন কথাটা যায়। আপনি ধরেন এই 6টার মধ্যে 3টা শিওর হয়ে গেছেন, 3টা 100% শিওর। আর পরীক্ষা কোশ্চেন এইভাবেই করা হয় যে কিছু আপনি অবশ্যই পারবেন। তো 3টা যখন 100% শিওর হয়ে যাবেন, তো 3টার জন্য 3টা কাটা, 3টা ক্রস, ইলিমিনেশন কেটে দিবেন। কেটে দেওয়ার পরে বাকি ধরেন এই একটা কোশ্চেনের হচ্ছে কিছু আপনার কন্ট্রাস্ট কিছু আরেকটা সেন্টেন্স থাকে, এখানে ধরেন লোকাল ট্রাভেল ইনভলভ, এখানে হচ্ছে ধরেন আরেকটা কথা বলা থাকতে পারে যে যেটা কাছাকাছি যায়। সো ওই 4টা বাদ, তারপরে 3টার মধ্যে ধরেন এখানে আছে 3টা, এখানে আছে 3টা। সো 3টার মধ্যে যদি আপনি একটু মিল পান, একটু মিল তো অবশ্যই পাবেন যদি এভাবে নোট টেকিং করে রাখেন, আশা করি আপনি এইভাবে 100% কারেক্ট আনসার আনতে পারবেন। আর ভাই আপনার তো এমনি তো এখানে আমাদের ভুল যায়, 6টার মধ্যে কয়টা ভুল হয়, 2টা 3টা 4টা এরকম ভাবে, অনেকের কম ভুল যায়, অনেকের বেশি ভুল যায়। সো এই শেষের 5-6 মিনিটটা আপনারা কাইন্ডলি এইভাবে কাজে লাগাবেন, এই নোট টেকিং থেকে আনসার গুলো করবেন। আশা করি এইভাবে আপনাদের পরীক্ষার হলেই বুঝতে পারবেন যে হ্যাঁ আমার পরীক্ষা ভালো হয়েছে। এরপরে হচ্ছে কি দেখেন, which personal meaning do the student decide to give to each of the following pictures? এছাড়া দেখেন নেগেটিভ আর কোথায় আছে, চাইল্ড ম্যানুয়াল হবে ফার্স্ট মুভমেন্ট, দ্য পাওয়ার অফ কালার, দ্য কন্টিনিউ প্রোটেকশন অফ নেচার, এ কনফিউজড অ্যাটিটিউড অফ নেচার। কনফিউজড অ্যাটিটিউড মানে একজনের
আচরণটা হচ্ছে কনফিউজিং, মানে বোঝা খুব দুষ্কর, এটা কিছুটা নেগেটিভ বাট ফুল নেগেটিভ না। তাহলে এই পোটেনশিয়াল থ্রেট নেগেটিভ মানে একটা মেসেজটা মোটামুটি এক জায়গায় আছে। তাহলে হোপ ফর দ্য ফিউচার, ভবিষ্যতের কোনো একটা কিছু আমার মনে পড়ে এই জিনিসটা দেখে। ফাস্ট মুভমেন্ট, অনেক দ্রুত মুভমেন্ট হয় একটা জিনিসের। পোটেনশিয়াল থ্রেট, দ্য পাওয়ার অফ কালার। তাহলে দেখেন আমাদের এই জিনিসটা আমরা যে কাজটা করি, এইটা আমরা সবাই, আমরা দেখেন ক্যামব্রিজ 16 টেস্ট 1 পেজ নাম্বার 14, এটা হচ্ছে যারা জিটি আছেন তারা হচ্ছে পেজ নাম্বার 14 একটু দেখেন। আর এই কিওয়ার্ড গুলো আমরা এখানে দাগিয়ে ফেলি যে চাইল্ডহুড মেমোরি, এমন একটা জিনিস, এমন একটা পিকচারের কথা বলবে যেটা দেখে তার ছোটবেলার কথা মনে হয়। ওকে, হোপ ফর দ্য ফিউচার, তার ভবিষ্যতের কোন একটা আশা, এইটা তার মনে হতে পারে বা এক্সপেক্ট হতে পারে। ফাস্ট মুভমেন্ট, মানে অনেক দ্রুত চলাচল করে এমন একটা বিষয়, ফাস্ট মুভমেন্ট। এ পোটেনশিয়াল থ্রেট, একটা হুমকি। দ্য পাওয়ার অফ কালার, কালারের যে পাওয়ার, ধরেন একটা একটা এখানে সরাসরি পাওয়ার কোনো সিনোনিম থাকতে পারে, অথবা থাকতে পারে যে একটা ঘটনা বলা থাকতে পারে যে পাওয়ার কালারের মাধ্যমে সে একটা কিছুকে অ্যাট্রাক্ট করছে বা সমস্ত মানুষ সেই বিষয়টাতে আসছে, বা একটা কোম্পানির সেই সুন্দর একটা লোগো ছিল। সো এই ঘটনার মাধ্যমে যখন বলে তখন একটু টাফ হয়ে যায়। দ্য কন্টিনিউটি অফ লাইফ, মানে জীবনের যে চলমান অবস্থা কখনো সেটা থামবে না। প্রোটেকশন অফ নেচার, নেচার মানে নেচারের যে সংরক্ষণ বা প্রোটেকশন সেই সম্পর্কে। কনফিউজড অ্যাটিটিউড অফ নেচার, এটা তো ডিরেক্ট বলে দিচ্ছে প্রোটেকশন অফ নেচার, আর কনফিউজ যেটা হচ্ছে ভালো করে বোঝা যায় না। তাহলে দেখেন আমাদের এই যতগুলো ওয়ার্ড দেখলাম সবগুলোরই হচ্ছে আমাদের সিনোনিম গুলো মাথায় থাকতে হবে আগেই। পরীক্ষার স্পিকার কথা বলার শুরু করার আগেই আপনাকে মাথায় রাখতে হবে। আপনি তো জানেন যে এখন এই ফ্যালকন সম্পর্কে কখন বলতেছে, কৃষক সম্পর্কে কখন আপনি খুব স্পষ্ট ধরতে পারবেন, বুঝতে পারবেন যে কোন ওয়ার্ডটা নিয়ে কখন বলতেছে। আপনাকে এই কনফিউজ, প্রোটেকশন, কন্টিনিউটি, পাওয়ার, থ্রেট, মুভমেন্ট, ফিউচার আর চাইল্ডহুড মেমোরি, এইগুলো ছোট্ট করে নোট রাখতে হবে। যে আর হচ্ছে এই যখন ওই ওয়ার্ড গুলো পাবেন তখনই বুঝবেন যে ও আচ্ছা এই টাইপস এর তো কোনো একটা ওয়ার্ড ছিল। এইটা এগুলা কেন দেখবেন যে এগুলা দিয়ে যেন একটা আইডিয়া হয়, আইডিয়া হয়। আর একটা বিষয় ভাইয়া, একদম মানে খুবই করজোরে অনুরোধ আপনাদের সবার কাছে, যে কখনোই ধরেন আপনি 25 নাম্বার ধরেন বুঝতে পারেন না, কথার কথা বুঝতে পারেন নাই, নোট কি করবেন সেটাও বোঝেন না, চলে গেছে 26 নাম্বারে, কাইন্ডলি আপনি আর 25 নিয়ে কোনো বিন্দু মাত্র চিন্তাও করেন না। 25 যাওয়ার গেছে, বুঝতে পারেন নাই, অথবা একটা ওয়ার্ড বুঝছেন ওইটাই লিখে রাখেন, লিখে রেখে 26-এ চলে যান। আমাদের পরীক্ষাটা খারাপ হয় এই জন্যই, আমি যখন শুরুতে প্র্যাকটিস করতাম তখন দেখতাম যে আরে ভাই আমার টার্গেট তো নাই, আমি কেন এটা ছেড়ে দেব, আমি চেষ্টা করলে অবশ্যই পারবো, আরেকটু দেখি না, আরেকটু 2-4-5 সেকেন্ড দেখি, অবশ্যই পারবো আমি। ওই যে ধরেন ওই মানে ওভার এস্টিমেট যেটাকে বলে। সো আপনি এই 25টা দেখেন না, আপনি সরাসরি 26-এ চলে যান। আপনি যদি এইগুলো আনসার 100% কারেক্ট করতে পারেন, এইটা আপনি যে অপশনটা বাকি থাকবে সেটা আনসার দিয়েও এটা হতে পারে। বি রিয়েলিস্টিক, আপনি এই 25-এ আর থাকেন না, এগুলাতে চলে যান। তাহলে দেখেন আমরা তাহলে সবাই আনসার করা শুরু করি। সবাই একটু কিওয়ার্ড গুলো আবার ভালো করে দেখেন, ভালো করে দাগিয়ে রাখেন। সবাই কি রেডি? তাহলে আমরা এখন নোট টেকিং নেব, হ্যাঁ, নোট করা শুরু করি। And answer questions 25 to 30. One part of the project I'm unsure about is where we choose some paintings of birds and say what they mean to us. Like, I chose a painting of a falcon by Landseer. I like it because the bird's standing there with his head turned to one side, but he seems to be staring straight at you. But I can't just say it's a bit scary, can I? You could talk about the possible danger suggested by the bird's look. Oh, okay. There's a picture of a fishhawk by Audubon I like. It's swooping over the water with a fish in its talons and with great black wings which take up most of the picture. So you could discuss it in relation to predators and food chains? Well, actually, I think I'll concentrate on the impression of rapid motion it gives. Right. Do you know that picture of a kingfisher by Van Gogh?
It's perching on a reed growing near a stream. Yes, it's got these beautiful blue and red and black shades. Mhm. I've actually chosen it because I saw a real kingfisher once when I was little. I was out walking with my grandfather and I've never forgotten it. Oh, so we can use a personal link. Sure. Okay. There's a portrait called William Wells. I can't remember the artist, but it's a middle-aged man who's just shot a bird. And his expression and the way he's holding the bird in his hand suggests he's not sure about what he's done. To me, it's about how ambiguous people are in the way they exploit the natural world. Interesting. There's Gauguin's picture, Vira Mati. He did it in Tahiti. It's a woman with a white bird behind her that is eating a lizard. And what I'm interested in is what idea this bird refers to. Apparently, it's a reference to the never-ending cycle of existence. Wow. I chose a portrait of a little boy, Giovanni de' Medici. He's holding a tiny bird in one fist. I like the way he's holding it carefully so he doesn't hurt it. Oh, right. That is the end of part 3. You now have half a minute. সবাই কি নোট করতে পারছেন? 4টা করতে পারছি। আচ্ছা আচ্ছা, দেখেন এইভাবে আস্তে আস্তে যখন বাসায় আরো প্রিপারেশন নেবেন, এখানে দেখেন ফ্যালকনের জায়গায় কি বলছে যে আমি শুধুমাত্র এই যে ধরেন পার্সোনাল মিনিং বা ওপিনিয়ন যখন নিতে চাইছি, এখানে তো আমি অলরেডি পড়ে আসছি চাইল্ডহুড। এই যে দেখেন চাইল্ডহুড আমি যদি একদম শুরু থেকে বলি, এক জায়গায় বলছে না যে গ্র্যান্ডফাদারের কথা বলছে, তারপরে বলছে হোয়েন আই ওয়াজ লিটল চাইল্ড, বলছে না ভাইয়া? আপনি কি লিটল চাইল্ড কে আর কোথাও পাইছেন? বা চাইল্ডহুড মেমোরি নিয়ে কথা কি আর কোথাও বলা আছে? একটা জায়গায় বলছে না চাইল্ডহুডের কথা, চাইল্ডহুড বলেনি, শুধু বলছে লিটল চাইল্ড, আই হ্যাড নেভার ফরগেটেন ইট, আই উড হ্যাভ নেভার ফরগেটেন ইট, মানে জীবনে আমি কোনোদিন এটা ভুলবো না। এই টাইপসের একটা কথা জাস্ট একটা জায়গায় বলা আছে না মেমোরি নিয়ে? জি স্যার। তো এটা কি মানে কি মনে হচ্ছে যে ধরেন এই আমরা যদি এভাবে নিয়মিত প্র্যাকটিস করতে থাকি, বাসায় যদি আপনারা প্র্যাকটিস করেন, এগুলো পারা সম্ভব কিনা এটা আগে বল। জি ইনশাআল্লাহ। এটা কি স্যার 27 নম্বর ছিল গ্র্যান্ডফাদারের কথা যখন বলছে? এটা হচ্ছে জি জি, এই যে হোয়েন আই ওয়াজ লিটল, মানে আমার দাদার কথা বলছে, আমি লিটল চাই, আমি জীবনে এটা ভুলবো না। ঠিক আছে স্যার, তবে এই টেকনিকটা আমার কাছে ভালো লাগছে। আমি নোট আরো বড় করে নিতে পারবো, আমি অনেক লিখতে পারবো, মানে ওরা যা বলে মোটামুটি। ভাইয়া মিঠু ভাইয়া, ডোন্ট মাইন্ড, মানে বড় করে নোট নেওয়ার কিন্তু দরকার নাই। হ্যাঁ, জাস্ট শুধুমাত্র এই কমেন্টসটা কি বললো, পার্সোনাল মিনিংটা কি বললো, অথবা যে আমি শুরুতেই যেটা আপনাকে বলছি, সবাইকে বলছি যে পুরো এখানে বেনিফিটস নিয়ে কি বলা আছে, রিকমেন্ড নিয়ে কি বলা আছে, রেজাল্টস নিয়ে কি বলা আছে, শুধুমাত্র যেটা চায় ধরেন ওপিনিয়ন। এখানে ধরেন অন্য কিন্তু অনেক বাড়তি কথা থাকে, ওগুলা কিন্তু আমাদের দরকার নাই। হ্যাঁ, এখানে হচ্ছে কি, মানে ওর যে আমার যে দেওয়া ছিল, মানে স্যাম্পল অ্যানসার গুলা যে দেওয়া, জি, ওই স্যাম্পলের মধ্যে এইটা আমার মেমোরিতে রাখতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এটা আমার বিগত সময়েও হয়েছে। তো সেক্ষেত্রে আমি আসলে বড় নোট নিলে কি আমার মানে ইফেক্ট? আচ্ছা, অসুবিধা নাই ভাই, আপনি বড় নোট নিলে তো আর ক্ষতি নাই। ঠিক আছে, আপনি যদি নিতে পারেন এটা আরো ভালো, বাট আপনি টাইমটা যদি কভার করতে পারেন কোনো সমস্যা নাই। এখানে দেখেন দেখেন এই 27 নাম্বারটা, হ্যাঁ, এখানে কি বলেছিল যে ডু ইউ নো দ্যাট পিকচার অফ এ কিংফিশার বাই ভ্যান গগ, ডু ইউ নো দ্য পিকচার অফ এ কিংফিশার বাই ভ্যান গগ, yes, it's got this beautiful blue and red and black shades. Yes, আমি ওটা দেখছিলাম, it's got this beautiful, মানে এটা রং হচ্ছে ব্লু, রেড এন্ড ব্ল্যাক শেডস, মানে এই রং গুলা শুধুমাত্র এই কালারের নামটা আছে, কিন্তু কালারের যে একটা পাওয়ার, কালারের মাধ্যমে যে অন্য কিছু হয়েছে, এটার কিন্তু বিন্দুমাত্র কোনো এখানে কোনো ইনফরমেশন নাই। ঠিক আছে ভাই, ধরেন এগুলাই আমাদের একটা ওই ডিস্ট্রাক্টর, যে ধরেন 3-4টা কালারের নাম একসাথে বলা, এখানে যেন আমাদের ভুল করতে যেন সহজ হয়, এই জন্য হচ্ছে এই ওয়ার্ডগুলো দিয়েছে। কিন্তু শুধু কালার থাকলে হয়তো, কিন্তু এখানে বলছে পাওয়ার অফ কালার,
এখানে ধরেন এই কালার গুলার কোনো পাওয়ার সম্পর্কিত কিছু বলা নেই। সো দেখেন আমি যদি এখান থেকে আবার করেছিলাম শেষেরটা, এখানে দেখেন আমরা যে একটা 25 কি নিছি যে স্ক্যারি ডেঞ্জার, তাহলে স্ক্যারি ডেঞ্জার একটা কি মানে পজিটিভ মেসেজ না নেগেটিভ মেসেজ? Negative. অবশ্যই নেগেটিভ মেসেজ। সো এখানে এখানে ইজিলি আমরা বুঝতে পারতেছি পটেনশিয়াল থ্রেট। এরপরে কি বলা ছিল 26, কারণ আমরা এখানে কি নিছি ব্ল্যাক উইংস, প্রেডিটরস, র‍্যাপিড মোশন। এখানে প্রথম দিকে কি কি যেন বলতেছিল, আমরা যখন শেষে আসবো পরীক্ষার শেষে তখন তো আর এত কিছু ফুল সেন্টেন্সটা আমার মনে থাকবে না, তাই না? এখন তো ধরেন আমি আমার সামনে অডিও স্ক্রিপ্ট আছে বা টেস্ট স্ক্রিপ্ট আছে, আনসার কিভাবে হয় সেটার এক্সপ্লানেশন আছে, এগুলো আমি এর আগে অনেকবার পড়াইছিও, এগুলো সব আমার আছে, কিন্তু পরীক্ষার হলে তো আমি তখন আরো কি কি বলছিল আমার মনে নেই। সো পরীক্ষার হলের টেকনিকে আমাকে দেখতে হবে র‍্যাপিড মোশন আছে। র‍্যাপিড মোশন, যখনই র‍্যাপিড মোশন শুনবো তখনই আমার মাথায় কিছুটা কাজ করতে হবে, ও আচ্ছা আমরা তো ফাস্ট মুভমেন্ট নামে কিছু একটা দেখে আসছি। এটা কি কেউ সঠিকভাবে নোট করতে পারছেন কেউ? পুরাটাই ব্ল্যাক উইং প্রেডিটর, র‍্যাপিড মোশন, ব্ল্যাক উইংস। ওকে, দেখেন এই যে এখানে ওপিনিয়ন সম্পর্কে যেটা বলছে, কোশ্চেনে কি চেয়েছে যে শুধুমাত্র আমাদের পার্সোনাল মিনিংটা, তার সে পার্সোনাল মিনিংটা সে কি জানতে চাচ্ছে। এখানে কোশ্চেন বলছিল যে সো ইউ কুড ডিসকাস ইট ইন রিলেশন টু প্রেডিটরস এন্ড ফুড চেইনস। সো ইউ কুড ডিসকাস ইট ইন রিলেশন টু প্রেডিটরস এন্ড ফুড চেইনস। আগে তো বলছিল ফিশ হক বাই ওই যে অডোবন, যেটা এটা তো বলবে, এটা তো ধরেন আমরা জানি যে এটা সবসময় বলবে। এটার পরে দেখেন কিছু কিছু ধরেন ওই এক্সট্রা কথাবার্তা বলছে। এক্সট্রা কথাবার্তা বলার শেষে বলছে যে অ্যাকচুয়ালি আই থিঙ্ক। অ্যাকচুয়ালি আই থিঙ্ক মানেই হচ্ছে কি যে পার্সোনাল মিনিংটা আই থিঙ্ক যেখান থেকে বললো সেখান থেকে আমাদের আনসার আই উইল কনসেন্ট্রেট অন দ্য ইমপ্রেশন অফ র‍্যাপিড মোশন ইট গিভস। আমি যে এগুলা লিখছি, এই যে ব্ল্যাক উইংস, প্রেডিটরস, এগুলা ভয়ে লিখছি যে না জানি এগুলা আবার আনসার হয়ে যায়, ঠিক আছে, বা হচ্ছে এর আমার কথাটা শেষ হয়ে যায় আর আনসারটা চলে যায়, এগুলা লিখছি ভয়ে। কিন্তু শেষে যে বলছে যে 2-3 লাইন পরে যে অ্যাকচুয়ালি আই থিঙ্ক, মানে আগে যা কইছিল যে ওগুলাই অ্যাকচুয়াল না। অ্যাকচুয়ালি আই থিঙ্ক আই উইল কনসেন্ট্রেট অন দ্য ইমপ্রেশন অফ র‍্যাপিড মোশন ইট গিভস। তাহলে র‍্যাপিড মোশন থাকার কারণে এই যে ফার্স্ট মুভমেন্ট। এরপরেরটা কি বলছিল যে যেটা আমরা আলোচনা করলাম, লিটল গ্র্যান্ডফাদার when I was little child, একদম ডিরেক্টলি বলছে when I was little child। হ্যাঁ, এটা কি করবেন, লিটল চাইল্ড কমন শব্দগুলা হলে আপনি শুধু সি লিখে রাখেন, যেন আপনি বুঝতে পারেন যে আচ্ছা এখানে তো অতীতকালের কথা বলতেছে। আর গ্র্যান্ডফাদারের সাথে তার কিছু একটা হয়েছে, I saw a real kingfisher once when I was little. I was out walking with my grandfather and I have never forgotten it. আমি জীবনে এটা কখনো ভুলবো না। যখন আমি ছোট ছিলাম তখন আমি রিয়েল কিংফিশার দেখেছিলাম, একদিন আমি আমার দাদার সাথে বাইরে হাঁটতেছিলাম। তাহলে কি যে চাইল্ডহুড মেমোরি, 27-এর আনসারের জায়গায় ওখানে জাস্ট ছোট্ট করে চাইল্ডহুড মেমোরি। আর এই যে শেষের 10 মিনিটের 6 মিনিটের মধ্যে যেটা আপনি শিওর, যেটা আপনি 100% শিওর বা নিশ্চিত যেটাই আনসার, ওই আনসারটা আগে দিবেন। ওই আনসারটা করার পরে যেগুলো থাকলো ওগুলা একটু চিন্তা ভাবনা করে কোন ওয়ার্ডটা কাছাকাছি যায়, কিভাবে আনসার করা যায় সেটা আনসার করুন। তারপরে এখানে কি বলছে, পোর্ট্রেট অফ উইলিয়াম ওয়েলস, একজনের এক্সপ্রেশন নিয়ে কথা বলছে। প্রথমে বলছে নট শিওর, পরে বলছে অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে কি, ব্যর্থবোধক বা বোঝা যায় না এমন। এটা কি ধরা গেছে? আমার এখানে স্যার নোট ছিল মিডল এজ পারসন, নট শিওর, এক্সপ্লয়েট, ন্যাচারাল ওয়ার্ল্ড, লিজার্ড লেডি। আচ্ছা, এই যে নট শিওর যে দিবেন, হ্যাঁ নট শিওরটা তো লিখছেন, তাহলে আপনার ফাইনাল আনসারটা কি দিবেন? ফাইনাল অ্যানসার তো এখন পর্যন্ত করি নাই, এখন তো আপনার আলোচনা করতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে ফাইনাল আনসারটা এইচ হয় না, যে নট শিওর কনফিউজড যেটা ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে একটু আপনাদের টাইম দেওয়া উচিত ছিল আনসার করার জন্য, একটু টাইম। অসুবিধা নাই স্যার, আজকে শিখি আরেকদিন ইয়া করবেন আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমি এরপরে আমরা ইনশাআল্লাহ এমসিকিউ এর এই যত টেকনিক আছে আমরা সব দেখবো। হ্যাঁ, জাস্ট আপনাদের কাজ হচ্ছে ভাই প্র্যাকটিসটা করা। আপনারা দেখেন এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ মানে অসুবিধা হবে না যদি খালি প্র্যাকটিসটা করেন। এরপরে হচ্ছে কি, যেহেতু নট শিওর আছে, নট শিওর বলার পরে শেষে আবার অ্যাম্বিগুয়াস বলছে, সো আমরা আরো নিশ্চিত হয়ে গেছি।
এখানে বেশ কিছু কথা বলছে যে ওকে দেয়ারস এ পোর্ট্রেট কল্ড উইলিয়াম ওয়েলস আই কান্ট রিমেম্বার দ্য আর্টিস্ট বাট ইটস এ মিডল এজড ম্যান হু ইজ জাস্ট শর্ট এ বার্ড। তাহলে এই যে আই কান্ট রিমেম্বার দ্য আর্টিস্ট, এই যে এই কথাগুলো তো একটা অতিরিক্ত কথা। আর্টিস্ট কেটা, সেটা মিডল ইজের একটা ছিল, এগুলো তো আমার দরকার নেই। Who has just shot a bird and his expression, the way he is holding the bird in his hand suggests সে হাতে একটা বার্ড নিয়ে আছে, এই সেই করছে, সে অনেক পুরাতন যুগের, এটা মিডল এজড ম্যান একটা মানুষ। এগুলা দরকার নেই, আমার চিন্তা করতে হবে যে পার্সোনাল ওপিনিয়ন। এই যে দেখেন এখানে লেখা আছে যে হুইজ পার্সোনাল মিনিং। পার্সোনাল মিনিং মানে হচ্ছে এই যারা কথা বলতেছে ওর, ধরেন আমি আর আপনি আলোচনা করতেছি যে একটা ইউনিভার্সিটি নিয়ে কিংবা একটা কোনো ওয়াইল্ড লাইফ নিয়ে, আমাদের ব্যক্তিগত মতামতটা কি সেটা হচ্ছে আমাদের দিতে হবে। সেই ব্যক্তিগত মতামত থেকে এখানে আনসার গুলো আসবে। এখানেও আছে পার্সোনাল মিনিংস, এখানেও আছে পার্সোনাল মিনিংস। সো এটা মিডল ইজের ছবি ছিল না কি ছিল, এটা তো বলে নাই যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আই থিঙ্ক বা এটা আমি মনে করি, এই টাইপের কোনো, এটা জাস্ট একটা ওই ওই পিকচার সম্পর্কে নর্মাল একটা কমেন্ট। সো সেটা তো আনসার হতে পারে না। তাহলে সেটা কি বলছে দেখেন, শেষে যে বলছে যে টু মি থেকে আমার হচ্ছে আনসার। টু মি ইটস অ্যাবাউট হাউ ambiguous people are in the way they exploit the natural world. হাউ ambiguous মানে তারা কতটা যে এই মানে ambiguous, যেটা বোঝা যায় না এমন, অনিশ্চিত, আনসার্টেন। তার মানে হচ্ছে কি এই যে এই কনফিউজড অ্যাটিটিউড অফ নেচার। কনফিউজড ইজ তার মানে স্যার এইচ ইয়া এইচ হচ্ছে নেচার, তাহলে তো মিলছে অ্যানসারটা। ইয়া নট শিওর, তারপর ন্যাচারাল ওয়ার্ল্ড, জি তাহলে জি আমরা এই দুইটার সাথে আর ওই নট শিওর কে মিলাইলে এটা অ্যানসার তো এটা পাই। এরপরে কি আছে, ভাইরোমাটি গাউগিন হোয়াইট বার্ড ইটিং বার্ড নেভার এন্ডিং সাইকেল। সো নেভার এন্ডিং সাইকেল মানে কি, মানে কখনো শেষ হয় না, মানে এটা আবার ঘুরতে থাকে, আবার আসতে থাকে, আবার আসতে থাকে, এইরকম। সো নেভার এন্ডিং সাইকেল, এই যে আমরা একটা দেখছিলাম যে কন্টিনিউটি অফ লাইফ, ভাই এটা হচ্ছে আমাদের একদম মানে কি বলবো এটাকে ফ্যাক্ট, মানে সত্য ঘটনা। এইটার উপর ভিত্তি করেই এই আনসার গুলো হবে, তাই না ভাইয়া? এই ওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে আমাদেরকে একটা না একটা আনসার আসবে। সো এখানে যেহেতু কন্টিনিউটি অফ লাইফ আছে, আর এখানে বলছে নেভার এন্ডিং সাইকেল। নেভার এন্ডিং সাইকেল মানেই হচ্ছে কি ওই যে কন্টিনিউটি অফ লাইফ, বা কখনো শেষ হবে না, একটার পর একটা আরেকটা আসবে আরেকটা আসবে। এটা কি পারছেন কেউ? নেভার এন্ডিং সাইকেল করা ছিল। এইটা স্যার আমি নোট নিতে পারি। আচ্ছা, না এখানে একটু বাদ গেছে স্যার আমার। এখানে একটু বেশি কথা বলছে, হ্যাঁ। আর আপনি যখন দেখবেন যে ফাইনাল পরীক্ষা যখন দেখবেন যে আপনি নট শিওর দিয়ে এইটা আনসার কারেক্ট করছেন, আপনি এই যে লিটল চাইল্ড দিয়ে এটা বলছেন, স্কেয়ারি ডেঞ্জার দিয়ে এটা বলছেন, বাকি যে দুইটা থাকবে না, ওই দুইটা মোটামুটি আপনি একটু আন্দাজ করেও যদি আনসার করেন অনেক সময় হয়ে যায়। ওকে, এরপরে কি বলছে, হোল্ড ইট কেয়ারফুলি, মানে এটাকে খুব যত্নের সাথে এটা ধরে রাখে, সেটা যেন হার্ট না হয়, হোল্ড ইট কেয়ারফুলি। সো এখানে একটা অপশন ছিল যে protection of nature. প্রোটেকশন অফ নেচার। যখন একটা জিনিস অনেক কেয়ারফুলি এটা হোল্ড করবে, তার মানে হচ্ছে তারা কতটা সচেতন, এইটা একটা মেসেজ দেয়। এই যে হি ইজ হোল্ডিং এ টাইনি বার্ড ইন অন ফিস্ট, আই লাইক দ্য ওয়ে হি ইজ হোল্ডিং ইট কেয়ারফুলি সো হি ডাজেন্ট হার্ট ইট। সেমনভাবে ধরেছে সেটা যেন ব্যথা না পায়, এই পাখিটা যেন ব্যথা না পায়। সো এই ব্যথা না পায়ের কথাটা শুধুমাত্র কোনটার সাথে মেলে, এই প্রোটেকশন অফ নেচার, এটার সাথে কিন্তু পুরোপুরি যায় না কথাটা, তাই না? একটা পাখিরে ধরছে এবং পাখিটা এমন ভাবে ধরছে যে পাখিটা যেন ব্যথা না পায়। সো পাখি ব্যথা না পায়ের সাথে কি এই প্রোটেকশন অফ নেচারটা পুরোপুরি মেলে? আসলে কিন্তু মেলে না, যেহেতু আর কোনো ওয়ার্ড নাই, কোনো সেন্টেন্স নাই, সো এই জন্য এটার আনসার হচ্ছে এই যে প্রোটেকশন অফ নেচার।